কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে একটু প্রথমে সলভ করব, তারপরে আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসটা করব ইনশাআল্লাহ। যদি কারো কোনো বিষয় থাকে লিখতে পারেন অথবা বলতে পারেন। কারো কোনো সমস্যা নেই? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে দুই একজন ভাই বলেন প্র্যাকটিস করতেছেন কিনা, নাকি শুধু আমি বলে যাচ্ছি আপনারা প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না? জি ভাই, প্র্যাকটিস করতেছি। থ্যাংক ইউ। প্র্যাকটিসটা একটু করা লাগবে, তা না হলে খুব বেশি ইফেক্টিভ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের যে টপিক সেইগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে। গতকালকে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কথা বলছি, কিভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এবং কন্ডিশন অনুযায়ী একটা রেজাল্ট আউটপুট নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এইটারই একটু অ্যাডভান্স লেভেলটা দেখব। সেটা হচ্ছে আমরা কন্ডিশন যখন আমাদের ডাবল হবে, দুইটা কন্ডিশন হবে, তখন আমরা কি করব এটা দেখব। অর্থাৎ ইফ স্টেটমেন্টটা দুইবার ব্যবহার করা। আজকের এটা করার পর আপনি ফিল করবেন যে হ্যাঁ, ইফ স্টেটমেন্ট নিয়ে আরো ভয়ানক সব কাজ করা যায়। খুবই এমন সব কাজ করা যায় যেগুলা আমরা সাধারণত যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এবং এই ইফ স্টেটমেন্টের আমরা যখন ডাবল ইফ স্টেটমেন্ট শিখবো, অর্থাৎ দুইবার ইফ স্টেটমেন্ট ব্যবহার করা, তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে যে আমরা চাইলে চিন্তা করতে পারি যে ইফ স্টেটমেন্টটা আমার একটা ফর্মুলাতে দুইবার না, তিনবার, চারবার, পাঁচবার, 10বারও ব্যবহার করার সুযোগ আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখব, সবগুলোই গুরুত্বপূর্ণ ক্লাস। এটার উপর বেস করতেছে যে আপনি নেক্সট ক্লাসগুলা খুব ভালো বুঝবেন নাকি মোটামুটি বুঝবেন। কাজে এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। তাহলে ডাবল ইফ বলতে আমাদের এরকম হইতে পারে যে আমাদের একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আর একটা ইফ স্টেটমেন্ট নেওয়া লাগবে। যেমন আমাদের এইখানে একটা লিস্ট আছে, লিস্টের ভিতরে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই যে লোক, এই লোকগুলার ভিতরে কারা চিলড্রেন, কারা ইয়াং এবং কারা অ্যাডাল্ট। এবং কন্ডিশন দেওয়া আছে, যারা চিলড্রেন তাদের কন্ডিশন হচ্ছে 10 বছরের নিচে যদি হয় তারা চিলড্রেন, এবং 10 বছর থেকে 25 বছর পর্যন্ত তারা হবে ইয়াং। 25 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা অ্যাডাল্ট বলবো। তাহলে এই কাজটা যদি আমি করতে চাই, এর আগে আমাদের দুইটা বিষয় ছিল। আগের ক্লাসে যে আমরা কাজগুলো করছি, ভোটার এবং নন ভোটার লিস্টটা বের করছি যে 18-র উপরে হইলে একটা, নিচে হইলে আরেকটা, এর ভিতরেই শেষ। এবার কিন্তু আমাদের দুইটা শর্ত না, আমাদের শর্ত হচ্ছে তিনটা। এক হচ্ছে 10 থেকে নিচে হইলে একরকম, 10 থেকে 25-এর ভিতরে হইলে একরকম, আর 25 থেকে উপরে হইলে আরেক রকম। তাহলে আমাদের শর্ত চলে আসছে তিনটা। তো যখন আমার দুইটা শর্তের বাহিরে চলে যাবে তখন আমাদেরকে ভাইয়া মাল্টিপল। নেটওয়ার্ক সমস্যা করে সম্ভবত, কথা ক্লিয়ার আসছে না। জি ভাই, সেটা আপনার সমস্যা করতেছে, এখানে আমাদের সবার সমস্যা ঠিক আছে। আপনি একটু দেখেন, আমাদের এখানে ক্লিয়ার আছে। আচ্ছা, অনলাইন ক্লাসগুলোতে এটা একটু হ্যাসেল হয়ে যায়, যে এখানে হয়তো আমার খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যখন আমার দুইটা শর্তের, অর্থাৎ আমার আউটপুট দুইটার বেশি হয়, কন্ডিশনটা মানে শর্তের আউটপুটটা যদি আমার দুইটার বেশি হয়, অর্থাৎ এর আগে আমরা কি দেখছি, ইফ স্টেটমেন্টে হয়তোবা
কন্ডিশনটা সত্য হইলে একটা হয় আর মিথ্যা হইলে আরেকটা হয়। এখন কিন্তু এই অপশনটা না, আমার শর্ত 3টা চলে আসছে। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি এই 2টা নিয়ে কাজ করব, তারপরে আমার এই 2টার কোনোটাই যদি সত্য না হয় তখন আবার আরেকটা স্টেটমেন্ট নিয়ে তখন আমার এটাকে ম্যাচ করাইতে হবে। কনসেপ্টটা এরকম, আমরা প্রথমে বলবো যে যদি এই লোকটার বয়স 10-এর চাইতে কম হয় তখন আমি একটা কিছু লিখব। যদি 10-এর চাইতে কম হয় তাহলে তো আমি বলে দিলাম যে সে চিলড্রেন। এরপর আমি আবার বলতে হবে যদি এটা 25-এর চেয়ে কম হয় তখন আমাকে আরেকটা স্টেটমেন্ট দিতে হবে, এবং 25-এর চেয়ে বেশি হইলে তখন আমার আরেকটা। এই যে যে যদির বিষয়গুলো আসলো, যদি শব্দটা আমার কিন্তু 3বার চলে আসছে। 3বার চলে আসছে মানে আমি 2বার ইফ স্টেটমেন্টটা ইউজ করতে হবে। চলেন আমরা একবারে প্র্যাকটিক্যাল কাজ শুরু করি, তাহলে বিষয়গুলো আরো ইজি হবে। তাহলে আমরা হাতেই লিখি, বেটার হবে। আমরা চাইলে ফর্মুলা থেকে ইফ স্টেটমেন্টটা নিয়ে নিতে পারি। আমরা হচ্ছে ইফ স্টেটমেন্টটা নিলাম। ইফ প্রথম লজিক্যাল টেস্ট হচ্ছে এই এইচটা যদি, এখানে একটা কাজ করতে পারি, আমরা উপর থেকে নিচের দিকে আসতে পারি অথবা নিচ থেকে উপরের দিকে আসতে পারি। যে 25-এর উপরে হইলে সে অ্যাডাল্ট, এরপরে বলবো 25-এর উপরে হইলে যেহেতু সে অ্যাডাল্ট তার মানে হচ্ছে তার বয়স হচ্ছে যদি আমি 45 ধরি, অটোমেটিক অ্যাডাল্ট হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে ইয়াং ধরবো, তারপর চিলড্রেন ধরবো, এটাও করা যায়। অথবা আমি নিচের থেকেও আসতে পারি, তাহলে আমরা উপর থেকে আসি, এটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা কি বলবো, যদি আমার এইজটা গ্রেটার দেন অর ইকুয়াল 25, অর্থাৎ 25-এর সমান অথবা 25 থেকে বেশি হয়, তাহলে আমরা কি করব, তাহলে বলবো যে ভাই আপনি হচ্ছেন অ্যাডাল্ট। অবশ্যই ডাবল কোটেশন, গতকালকে এই ভুল হয়েছে আপনাদের, সরি আমার, এটা ভুল করা যাবে না, অ্যাডাল্ট। তাহলে কি বললাম, যদি বয়স 25-এর সমান অথবা বেশি হয় তখন আমি তাকে এই কন্ডিশনের শর্ত ফিল আপ হলে অ্যাডাল্ট বলে দিলাম। যদি তা না হয় তাহলে কি আমি বলে দেবো ইয়াং অথবা চিলড্রেন? ডিরেক্ট কিন্তু বলার সুযোগ নেই। তার মানে আমার হাতে এখনো আরো 2টা অপশন। 25-এর উপরে না হইলে তার বয়স 10 থেকে 25-এর ভিতরে হইতে পারে অথবা 10-এর নিচেও হইতে পারে। যেহেতু আরো 2টা অপশন আমার হাতে আছে, তার মানে হচ্ছে আমাকে আরো একটা ইফ স্টেটমেন্ট নিতে হবে। এইখানে আমি ফলস ভ্যালু লিখে দিতাম আগে, ফলস ভ্যালু না লিখে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার নতুন করে আরেকটা ইফ নেব। ইফ নিলাম, নেওয়ার পর আমি আবার শর্ত দিব, যদি এইজটা গ্রেটার দেন অর ইকুয়াল 10, 10-এর বড় অথবা সমান হয়। প্রথমে কিন্তু আমরা 25 বলে দিচ্ছি, তো 25-এর বড় হয়ে গেলে তাহলে আর নেক্সট এই অপশনটাতে কিন্তু সে আসবে না, ঠিক আছে? তাহলে সে দেখবে যে 25-এর বেশি কিনা, বেশি হলে সে অ্যাডাল্ট আউটপুট দিয়ে দিবে আমাকে, তখন আর এই কন্ডিশন সে চেকই করবে না। আর যদি আমার 25-এর কম হয় তখন সে এখানে ঢুকবে, ঢুকে কি বলবে, ঢুকে বলবে যে সে আবার চেক করবে এইচটা 10-এর বেশি অথবা সমান কিনা। যদি বেশি অথবা সমান হয় তখন আমি বলবো যে ভাই তুমি একজন ইয়াং। ওকে? আর যদি তাও না হয় তাহলে অটোমেটিক তার বয়স 10-এর কম 100%, 25-এর বেশিও না, 10 থেকে 25-এর ভিতরেও না, তার মানে হচ্ছে 100% সে তার বয়স 10-এর কম। তাহলে আমি এখানে বলে দেবো যে ভাই আপনি চিলড্রেন। আমার কিন্তু থার্ড আরেকটা ঈদ নেওয়ার দরকার নেই, এই কারণে আমি বলছি যদি আপনার শর্ত 3টা হয় তাহলে আপনি স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট 2টা নেবেন। শর্ত যদি 25টা হয় তাহলে স্টেটমেন্ট 24টা নিলেই হবে, কারণ আমার ফলস ভ্যালু কিন্তু একটা রয়ে গেছে। এখন দেখেন আমি ইফ নিছিলাম কয়টা, 2টা, তাহলে 2টা ব্র্যাকেটের শুরু করছি, এই 2টা ব্র্যাকেট কিন্তু শেষ করতে হবে। এই হচ্ছে আমার দ্বিতীয় স্টেটমেন্টের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আর এখানে এসে প্রথম ব্র্যাকেটের স্টেটমেন্ট, প্রথম ইফ স্টেটমেন্টের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার চাপি। বলতেছে ভাই আপনি একজন অ্যাডাল্ট, আমরা পুরোটাতে দিয়ে দিই। ইয়াং আছে, চিলড্রেন আছে নাকি, এই যে চিলড্রেন আছে 7। আর আমরা যদি একটু চেক করি 45 আছে, আমরা যদি 24 দিই,
ইয়াং হয়ে গেল। আমি যদি 10 দেই ইয়াং আছে, আমি যদি 5 দেই চিলড্রেন হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের কন্ডিশন কাজ করতেছে। আজকের ক্লাসের মূল টপিক এটা। এটা যদি আপনি বুঝতে পারেন, আমার ক্লাসের আজকে টোটাল 1 ঘন্টা আলোচনা করব এটা নিয়েই, যাতে এইটা আমি বেশ কয়েকবার প্র্যাকটিস করবো। এই কারণে কিন্তু আমি মাল্টিপল প্র্যাকটিস নিয়ে আসছি, যাতে আপনি এই বিষয়টা বুঝেন। এই বিষয়টা না বুঝলে কিন্তু দেখা গেছে যে আমার নেক্সট ক্লাস যেটা আছে সেই ক্লাসটা রেজাল্ট শিট তৈরি করতে পারবো না, আমরা ওয়েজ শিট তৈরি করতে পারবো না। প্রত্যেকটা বিষয়ের সাথে এই ডাবল স্টেটমেন্ট দরকার দরকার হবে আমাদের। কাজেই আমি 3টা প্র্যাকটিস আসছে, 3টার কোনো একটার মাধ্যমে যাতে আপনি শিখে ফেলেন। সেম কথাগুলোই আমি বারবার রিপিট করব যাতে আপনি সহজে বুঝেন। এতটুকু বললাম, 100% না, কিছু একটা বুঝেছেন এরকম হইলেই হবে। একেবারেই বুঝেন নাই এমন কোনো ভাই আছেন? একটু রেসপন্স করেন। না বুঝলে কোন জায়গায় বুঝেন না সেটা আমরা একটু শুনি। ভাই এখানে বিষয়টা তো বুঝছি, কিন্তু দেখা যাচ্ছে যদি আমি যদি রেজাল্ট শিট বের করি তাহলে একজনের পাইছে 40, আরেকজনের 50, আরেকজনের 60, এভাবে করে যদি সংখ্যা বের করতে হয়, তাহলে তো সেই ক্ষেত্রে আরো মানে এই 3টা তো ইউজ করা যাবে না। যতটা ই পাশে ততটাই মানে আমার যতটুকু প্রয়োজন, বা যদি 5টা 10টা, তাহলে ওইভাবে করে মনে হয় দিতে হবে যত সম্ভব, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 3টা বিষয়, এই কারণে জি জি হচ্ছে আমার 3টা নিছি। যেমন আমাদের রেজাল্ট শিটে যেটা হয়, গ্রেড পয়েন্ট যখন আমরা বের করি তখন জি আমার জি যে কয়টা গ্রেড আছে, আমার কিন্তু সেই কয়বার আমাকে এই ইফ স্টেটমেন্টটা ইউজ করতে হবে। আমার যদি 5টা বা 7টা গ্রেড থাকে তাহলে আমার মিনিমাম 6টা স্টেটমেন্ট নিতে হবে। সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তবে মূল বিষয় হচ্ছে আপনার শর্ত যে কয়টা, জি তার চাইতে একটা কম স্টেটমেন্ট নিলেই হবে। 10টা হইলে 9টা, 12টা হইলে 11টা, এভাবে নিতে হবে। যেমন আমাদের এখানে 3টা, তাহলে আমরা নিচে হচ্ছে 2টা। আর এর আগের ক্লাসে আমরা যেটা দেখছি আমার শর্তই 2টা, যদি জি 2টা জি হয় তাহলে আমি একটা নিলেই হবে। আর কারো কোনো বিষয়? আসসালামু আলাইকুম। ভাই সূত্র বসানোটা একটু দেখাই দিতেন যদি, সূত্রটা আর কি। সূত্রটা দেখাই দেব। জি, সূত্রটা একটু আবার রিভিউ করুন। আচ্ছা, আমরা সেটা আবার বলবো, আবার কয়েকটা প্র্যাকটিসে দেখবো, আবার ওইটাকে আমরা একটু বলি, খেয়াল করেন তাহলে। আচ্ছা, প্রোগ্রামিং জানেন এখানে এমন কেউ আছেন নাকি? তাহলে তো এটা ইজি হয়ে যেত। ইফ স্টেটমেন্টটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে সহজ হইতো। উম, চলেন আমরা প্রোগ্রামিং করে আসি। আপনাদের স্টেটমেন্টটা শিখতে হবে যেভাবে হোক, উপায় নাই। এটা সময় নষ্ট হয় এভাবে মনে করার কিছু নেই। আমরা সিরিয়াসলি প্রোগ্রামিং বলতে স্টেটমেন্টটা আসলে কনসেপ্টটা ওইখান থেকে আসছে, তা আমাদেরকে এটা শিখতে হবে। অথবা আমরা পিএইচপি কোড রানার, অনেক খাবে যাবি। আচ্ছা দেখেন, আমরা এখানে একটু ট্রাই করি, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। চলেন আমরা পিএইচপি কোড করব, তারপরেও রক্ষা নাই, আজকে শিখতে হবে। ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য
এত চেষ্টা প্রচেষ্টা। আমরা ইফ স্টেটমেন্টের জন্য প্রথমে বলছি কি, একেবারে বেসিক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দেই, কন্ডিশনটা ট্রু হইলে একটা ঘটে, ফলস হইলে আরেকটা ঘটে। আর এখানে যদি ট্রু হয়ে যায় তাহলে ফলসের ভিতরে সে ঢুকবেই না। জাস্ট এক্সাম্পল, ইফ নিলাম আমরা, এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে এইভাবে স্ট্রাকচার লিখতে হয়। এখানে আমাকে কন্ডিশনটা বলতে হয়, এখানে হচ্ছে যদি ট্রু হয় তাহলে রেজাল্টটা এখানে লিখতে হয়, এবং এখানে হচ্ছে ফলস রেজাল্টটা লিখতে হয়। আমি একটু জায়গা বাড়াই দিই, অনেকে প্রোগ্রামিং এর সাথে পরিচিত না। এখানে আমাকে কন্ডিশনটা লিখতে হবে। তাহলে এখানে আমাকে ট্রু যদি সত্য হয় তাহলে কি হবে, যদি মিথ্যা হয় তাহলে কি হবে। তাহলে আমি একটা কন্ডিশন দিলাম, যদি বলে দিলাম হচ্ছে আমি এখানে একটা এজ এজ ডিফাইন করি, এজ বলে দিলাম হচ্ছে 35। ওকে, আমি এখানে কন্ডিশন বলবো যদি এজ ইজ ইকুয়াল টু 35 হয়, তাহলে তাকে বলবো যে ভাই ইয়েস ইউ আর অ্যালাউড। ঠিক আছে, যদি এইজ ইজ ইকুয়াল টু 35 হয়, যদি বয়স 35 হয় তাহলে কি হবে, হ্যাঁ তুমি অ্যালাউড। আর যদি তা না হয় তাহলে আমি বলবো যে সরি ইউ আর নট অ্যালাউড। আচ্ছা দেখেন, খেয়াল করেন, তাহলে আমার এইজটা যদি 35 হয় তাহলে সে আমাকে অ্যালাউ করলো, আর যদি 35 না হয় তাহলে সে আমাকে অ্যালাউ করলো না। আমি একটু রান দেই, ইয়েস ইউ আর অ্যালাউড, তার মানে হচ্ছে 35 এই হিসাবে সে আমাকে অ্যালাউ করছে। একবার এক্সাক্ট 35ই হইতে হবে। আমি যদি এখান থেকে 35 না দিয়ে আমি 36 দিয়ে দেই, মানে বেশি হইলেও কাজ হবে না এখানে, তাহলে সে আমাকে বলতেছে সরি ইউ আর নট অ্যালাউড। একবার 100% 35ই হইতে হবে। এখানে আমি শর্তটা যদি 35 না দিয়ে গ্রেটার দেন 34 দেই, অর্থাৎ 34 এর উপরে হইলে সে আমাকে অ্যালাউ করবে, সেটা 35 হোক অথবা 40 হোক, 200 হোক, 500 হোক, তাহলে সে আমাকে অ্যালাউ করবে। ইয়েস ইউ আর অ্যালাউড। আমি যদি বয়সটা একটু বাড়াই দিই, 350 করে দিই, তারপরেও কিন্তু আমি অ্যালাউ হব, কারণ হচ্ছে 34-এর উপরে হইলেই সে আমাকে অ্যালাউ করতেছে। এখন দেখেন, মানে মূলত এই পর্যন্ত আপনাকে নিয়ে আসলাম কেন, কনসেপ্টটা হচ্ছে যদি কোনোভাবে এই শর্তটা ফিল আপ হয়ে যায় তখন আমাকে সে এই আউটপুটটা দিবে, এটা সে খেয়ালই করবে না যে এখানে কি আছে। ঠিক আছে, এখন আমাদের এইখানে যেটা হইলো, আজকে আমরা যেটা দেখলাম, আমার কন্ডিশন হচ্ছে বয়স নিয়ে, যে তার বয়স 10 হইতে পারে, মানে 10-এর নিচে হইতে পারে, 10 থেকে 25-এর ভিতরে হইতে পারে, আবার 25-এর উপরে হইতে পারে। এইখানে আমাদের যেহেতু আমরা উপর থেকে শুরু করছি, ধরেন যে আমি বয়স দিয়ে রাখলাম হচ্ছে 36, তখন আমি প্রথমেই বললাম এইজ যদি 25 এর বেশি অথবা সমান হয়, তখন আমি তাকে বলছি যে তুমি অ্যাডাল্ট। ঠিক আছে, এখন বাকি যদি সে 25-এর উপরে হয় তাহলে তো সে আমাকে আউটপুট দিয়ে দিল হ্যাঁ তুমি অ্যাডাল্ট। তা না হলে আমি যদি এখানে লিখে দিই যে তুমি বাচ্চা, তাহলে কি হইল, রান দেই, সে আমাকে বলতেছে কি অ্যাডাল্ট। আমি যদি এখান থেকে বয়স করে দিই হচ্ছে 16, তাহলে কি হয় দেখেন, বাচ্চা। কিন্তু আমাদের এখানে বাচ্চা কোনো অপশন নাই, বাচ্চা অপশন বলতে আছে চিলড্রেন দিই আমরা, বা চিলড্রেন দিই, চিলড্রেন দিলাম, চিলড্রেন আসছে। কিন্তু আমাদের কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে চিলড্রেন দিলে আমাদের সরাসরি হবে না, কারণ আমার 25-এর নিচে আবার দুইটা স্ট্যাটাস আছে, যে 10 থেকে 25-এর ভিতরে কিনা অথবা 10-এর নিচে কিনা। এই কারণে আমার এইখান থেকে সরাসরি এলসে গেলে হয় না, এখানে আর একটা ইফ স্টেটমেন্ট লাগে আমার। ঠিক আছে, সেটা আমাকে এখান থেকে আর একটা ইফ স্টেটমেন্ট নিতে হবে। এলস ইফ এলসিফে এসে আমি বললাম
যে ভাই যদি তোমার বয়স 25-এর বেশি যেহেতু হয় নাই, তাহলে কি হইতে পারে, 25-এর কম। তো 25-এর কম আরেকটা লেভেল টাচ করে দিলাম আমরা, যে ভাই 10-এর নিচে যদি না যায়, তখন আমি তাকে বলে দিলাম যে ভাই তুমি হচ্ছে ইয়াং, আর নিচে আইসা চিলড্রেন। আমি যদি এবার রান দিই, তার বয়স যেহেতু 16, ইয়াং আসছে। আমি যদি তার বয়স 6 করে দিই, তাহলে আসছে চিলড্রেন। কনসেপ্টটা একটু খেয়াল করেন। এই পর্যন্ত প্রোগ্রামিং পর্যন্ত নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার যদি প্রথম স্টেটমেন্টটা কাজ করে, তাহলে এইখানে সে আউটপুট দিয়ে দিবে, সে নিচের গুলা চেকই করবে না। এরপর আইসা যদি এটা ফলস হয়, মানে হচ্ছে তার বয়স 25-এর উপরে হয় নাই, তখন সে সেকেন্ডটা চেক করবে। যদি তার বয়স, এখানে শর্ত হচ্ছে 10-এর উপরে হয়। এখন এইখানে 10-এর উপরে মানে কিন্তু 100 কিন্তু 10-এর উপরে, 100 হইলে কিন্তু সে ইয়াং দিবে না, কারণ অলরেডি 100 যদি হয়ে থাকতো, তাহলে অলরেডি সে অ্যাডাল্ট রেজাল্ট দিয়ে দিত, নিচের এইখানে সে আসতোই না। তার মানে হচ্ছে 25-এর নিচে বলে সে এখানে আসছে, এবং এইখানে এসে চেক করবে যে 10-এর উপরে কিনা, তখন সে আমাকে ইয়াং এই রেজাল্টটা দিয়ে দিল। আর যদি এই দুইটার কোনোটাই ফিল আপ না করে, তখন সে এই রেজাল্টটা আউটপুট দিবে। তাহলে স্টেপ বাই স্টেপ আসবে। প্রথম কন্ডিশন ফিল আপ হইলে এর ভিতরে ঢুকে সে আউটপুট দিয়ে বের হয়ে যাবে। এই টোটাল প্রসেস থেকে সে বের হয়ে যাবে। কোন একটা স্টেপে গিয়ে সে আউটপুট দেওয়ার পর সে আর এখানে থাকবে না, পরের স্টেপ সে চেকই করবে না। ঠিক আছে, মূল কনসেপ্টটা হচ্ছে এইরকম। আমাদের এক্সেলটাও মূলত প্রোগ্রামিং এর একটা, মানে আমাদের প্রোগ্রামিং বেসড একটা সফটওয়্যার। আমরা হয়তোবা প্রোগ্রামিং যারা জানি না, তাদের কাছে মনে হয় যে এটা এইভাবেই কাজ করে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এগুলো প্রোগ্রামিং ওয়েতেই কাজ করে। তাহলে আমরা এবারকার যদি শর্তটা একটু আমাদের এটারে একটু খেয়াল করি, যে আমরা এক্সেলে এই জিনিসটা কিভাবে লিখছি। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসি এই জিনিসটা। আমরা হচ্ছে প্রথমে যেটা করলাম, একটু সহজ করি বিষয়গুলা। প্রথমে আমি ইফ স্টেটমেন্ট নিলাম। স্টেটমেন্টের ভিতরে বললাম যে ভাই এই যে এটা কিন্তু এজ, এটার মানে হচ্ছে F15 মানে কি, এইজের ঘরটা, এই যে F15 এইজের ঘরটা। এইজ যদি 25-এর চেয়ে বেশি অথবা সমান হয়, তাহলে তাকে আমি বলে দিছি অ্যাডাল্ট। দেখেন প্রোগ্রামিং এ জাস্ট লেখার স্টাইলটা আলাদা, বাট কনসেপ্ট কিন্তু সেম। তার বয়সটা যদি 25-এর উপরে হয়, তাহলে আমার তাকে আউটপুট দিয়ে দিলাম অ্যাডাল্ট। আর যদি তা না হয়, সরাসরি আমি ইয়াং অথবা চিলড্রেন কিছুই বলতে পারতেছি না, কারণ আরো দুইটা স্টেপ রয়ে গেছে। ইফ স্টেটমেন্টের ভিতরে বললাম যে বয়স যদি, যেহেতু 25-এর উপরে হয় নাই, তার মানে হচ্ছে 25-এর নিচে আছে, তাহলে 25-এর নিচের ভিতরে তার বয়স 10-এর উপরে কিনা খেয়াল রাখতে হবে। 25-এর নিচের ভিতর মানে 24 পর্যন্ত বয়সের ভিতরে আবার দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে 10-এর উপর, 10-এর নিচ। তো 10-এর উপরে কিনা তার বয়স, যদি 10-এর উপরে হয় তাহলে তাকে ইয়াং বলে দিলাম, এবং যদি 10-এর নিচে হয় তাহলে তাকে, আচ্ছা 10-এর উপরে হলে তাকে ইয়াং বলে দিলাম, যদি 10-এর উপরে না হয় তাহলে তাকে আমি চিলড্রেন বলে দিলাম। ওই যে প্রোগ্রামিং এ আমরা যে এলস বিষয়টা দেখলাম, তাকে ইয়াং বলে দিলাম। না হইলে সর্বশেষ কোনো কিছু, এই দুইটার কোনোটাই মিলে নাই, তখন তাকে এলসে আইসা বলে দিলাম যে ভাই তুমি চিলড্রেন, তোমাকে নিয়ে কান্নাকাটি করে লাভ নাই, তুমি এখনো বাচ্চা মানুষ। তাহলে এইভাবেই কাজ করতেছে আমাদের, একবারে এক্সাক্ট প্রোগ্রামিং যেভাবে কাজ করে আমার এক্সেলও সেভাবে কাজ করতেছে। এবার আসেন আমরা, কোন এক ভাই বলছিলেন সূত্রটা দেখায় দেওয়ার জন্য। সূত্রটা আমি দেখাইলাম, আরো যদি মনে হয় যে আরেকবার একটু দেখানোর, সেটাও দেখানো যায়, কোনো সমস্যা নেই। আর আমরা যেহেতু নেক্সট আরেকটা প্র্যাকটিস একবারে সেম, শুধুমাত্র এখানে 4টা কন্ডিশন, সেটাও সমস্যা নেই, আমরা চাইলে সেটাও করতে পারি। ভাই আগেরটা কি আরেকবার দেখাবো নাকি এইখানে চলে আসবো? যে ভাই প্রশ্ন করেছিলেন সেই ভাই বলেন। জি ভাই, শুক্রিয়া। এরপরে গেলে আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। তাহলে এইখানে এসে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এখন কিন্তু আর 3টা শর্তে কাজ হচ্ছে না। আমাকে বলতে, সে বলছে যে ভাই এইখানে যারা পয়েন্ট পাইছে, পয়েন্টের ক্ষেত্রে একটু খেয়াল করেন যে যদি 10-এর নিচে পায় তাহলে ব্যাড, 10 থেকে 20-এর ভিতরে গুড, আর হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত বেটার, এবং 30-এর উপরে পাইলে সে হচ্ছে বেস্ট। তাহলে এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? প্রথমে আমরা চেক করব যে 30-এর উপরে পাইছে কিনা। 30-এর উপরে পাইলে তাকে বেস্ট বলে দেব, আমার আর কোনো হ্যাসেল নাই। আর যদি বলি যে দেখি যে না 30-এর উপরে পায় নাই, তার মানে কি সে 10 থেকে 30 পর্যন্ত মার্কস পাইতে পারে, তার মানে আরো 3টা অবস্থা আমার আছে।
সে ব্যাড হইতে পারে, সে গুড হইতে পারে, সে বেটার হইতে পারে। তাহলে আমি নেক্সট স্টেপ চেক করব যে সে 20-এর উপরে কিনা। 20-এর উপরে হইলে তাকে বেটার বলে দেব। আবার যদি তাও না হয় তখন বলবো যে ভাই তুমি 10-এর উপরে পাইছো কিনা, পাইলে গুড বলে দেব। তাও যদি না হয় তাহলে ভাই তুমি ব্যাড, তার মানে তুমি 10-এর নিচে পাইছো, এখানে আমার কিছু করার নেই। তো এই কন্ডিশনটা যদি আমরা একটু লিখি, আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে শুরু করলাম। ইফ যদি তোমার পয়েন্ট গ্রেটার দেন অর ইকুয়াল 30 হয়, যদি তোমার পয়েন্ট 30-এর উপরে হয়, তাহলে তোমাকে আমি নিশ্চিন্তে বলে দিলাম তুমি একজন বেস্ট। ওকে, যদি তা না হয় তাহলে আমাকে আবার চিন্তা করতে হবে যে ভাই তুমি যেহেতু 30-এর উপরে পাও নাই, তার মানে হচ্ছে তুমি বেটার হইতে পারো, তুমি গুড হইতে পারো, বা তুমি ব্যাড হইতে পারো। তাহলে আমি আগে চেক করব তুমি কি বেটার। বেটার হইলে তোমাকে আমি বেটার বলে দেবো। তো বেটার হওয়ার জন্য কন্ডিশন কি, তোমার 20-এর উপরে পয়েন্ট পাইতে হবে। তাহলে আমি নতুন আরেকটা ইফ স্টেটমেন্ট নিলাম, নিয়ে বললাম যে ভাই তোমার এই পয়েন্টটা গ্রেটার দেন অর ইকুয়াল 20 কিনা, 20-এর উপরে কিনা। যদি 20-এর উপরে হয় তাহলে তোমাকে আমি বললাম যে তুমি একজন বেটার। ওকে, যদি তাও না হয়, স্টেটমেন্ট গুলো কি আছে? আবার প্লিজ একটু আবার বলেন। স্টেটমেন্ট গুলো যদি আগে পরে উল্টাপাল্টা দেওয়া হয়, সিরিয়াল ওয়াইজ না উল্টাপাল্টা দিয়ে। দিলে রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে একটা বিষয় আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে প্রথমেই সে এইটা ফায়ার করে। হ্যাঁ, উপর থেকে আসলে আপনার সুবিধা। কিছু কিছু জায়গায় আপনার হচ্ছে নিচ থেকে, এটাকে আপনি নিচ থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বেটার হচ্ছে উপর থেকে। আমরা প্রয়োজন নিচ থেকে একবার করে দেখাবো, সমস্যা নেই। নিচ থেকে দিলেও সমস্যা নেই, বাট কিছু কিছু কেস আপনার মনে হবে যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এই কারণে বেটার আপনি উপর থেকে দেন, ঝামেলা মুক্ত থাকবেন। তো আর এই বিষয়টা তো আগেই বলছি যে যদি এটা ফায়ার করে, মানে এই ফাংশনটা, এই কনসেপ্টটা ট্রু হয়, তাহলে কিন্তু আর নিচে আসে তাকাবেই না। কাজে আপনি যদি উল্টা পাল্টা দেন, এটাকে আগে দিয়ে দেন, 10-এর উপরে দিয়ে দেন, তাহলে কিন্তু সে প্রথমে ইয়াং রেজাল্ট দিয়ে দিবে, কিন্তু তার অ্যাডাল্ট হওয়ার সম্ভাবনা ছিল। যেমন আমরা যদি এটাকে একটু এখানে দিয়ে দিলাম হচ্ছে জাস্ট 10 দিয়ে দিই, এবং এখানে 25 দিয়ে দিই, এবং এখানে এই অ্যাডাল্টটাকে নিচে নিয়ে আসলাম, যেহেতু এখনো কিন্তু কনসেপ্ট ঠিকই, যে বয়স যদি 10-এর উপরে হয় ইয়াং, 25-এর উপরে হলে অ্যাডাল্ট, আর না হলে চিলড্রেন। কিন্তু ঘটনা কি ঘটে দেখেন, আমি যদি এখানে তার বয়স 36 দেই, 36 হিসাবে কি হওয়া উচিত, 25-এর উপরে অ্যাডাল্ট। রান করি, সে আমাকে ইয়াং রেজাল্ট দিচ্ছে। কারণ কি, সে প্রথমে চেক করছে যে 10-এর উপরে পেয়ে গেছে কিন্তু অলরেডি, তাহলে সে নিচে তাকাই নেই। কাজে এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে একটু সিরিয়ালটা মেনটেন করতে হবে, তা না হলে এলোমেলো আউটপুট চলে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্টেটমেন্টের দ্বিতীয় লেভেলে আছি, যে তুমি যদি 20-এর উপরে পাও তাহলে তুমি বেটার, আর এটাও যদি না হয় তাহলে তুমি গুড হইতে পারো অথবা ব্যাড হইতে পারো। যদি গুড হও, গুড হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমার পয়েন্টটা 10-এর উপরে হইতে হবে। আমি আবার আরেকটা স্টেটমেন্ট নিলাম চেক করার জন্য যে তুমি 10-এর উপরে পাইছো কিনা, গ্রেটার দেন অর ইকুয়াল 10, তাহলে তোমাকে আমি গুড বলতে পারি। আর যদি এইসব কিছুই না হয়, তার মানে তুমি নিশ্চিন্তে 10-এর নিচে পাইছো। 10-এর নিচে পাইলে তোমাকে আমি আর কিছুই করতে পারতেছি না, তুমি অটোমেটিক ব্যাড তালিকায় পড়ে গেলা, বাস শেষ। তাহলে আমার কন্ডিশন যেহেতু 4টা, আমি 3টা স্টেটমেন্টে আমি কাজ শেষ করে ফেললাম। কারণ স্টেটমেন্ট, প্রত্যেকটা ইফ স্টেটমেন্টের কিন্তু একটা এলস আছে, অর্থাৎ ফলস ভ্যালু আছে, মানে কোনোটাই সত্য না, তখন আমার এই যে এটা ফায়ার করে। তাহলে আমি যেহেতু 3টা ইফ স্টেটমেন্ট নিছি, তাহলে এটার জন্য একটা ক্লোজিং দিতে হবে, এটার জন্য একটা ক্লোজিং, এটার জন্য একটা ক্লোজিং, তার মানে 3টা থার্ড ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে। চলে আসি, আমরা 3টা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ না করলে কিন্তু আপনারা দেখবেন যে ঝামেলা করতেছে। ধরেন যে আমি 2টা দিলাম, তার মানে আমি ইফ স্টেটমেন্ট 3টা নিছি কিন্তু ক্লোজ করছি 2টা, তখন সে কি বলে দেখেন, যে ভাই উল্টাপাল্টা করেন না, আপনি এই যে ব্র্যাকেটটা শেষ করেন। সে যদি অটো ব্র্যাকেট নিয়ে নিছে, কিন্তু সবসময় কিন্তু নিবে না, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজে ম্যানুয়ালি দিতেই হবে। তাহলে 45 হিসেবে সে বেস্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। আমরা যদি 45 চেঞ্জ করে 10 করে দেই, গুড। যদি 5 করে দেই, ব্যাড। যদি 15 করে দেই, 15-এ তো এটা 25 করে দেই, বেটার। আর আগে তো বেস্ট পাইছি, তার মানে আমাদের ফর্মুলা কাজ করতেছে।
এইটুকু বোঝা গেল কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, মূল কনসেপ্টটা এটাই। যেমন এখানে এখানে তো ওই যে আগের মতো ফার্স্ট সেকেন্ড থার্ড, যদি 40-এর উপরে পায় তাহলে ফার্স্ট 40 থেকে 20 পর্যন্ত, তাহলে সেকেন্ড ক্লাস, এবং 20 পর্যন্ত হইলে সরি 20-এর নিচে হইলে থার্ড ক্লাস। গ্রেডিং পয়েন্টটা যদি আমরা চিন্তা করি তখন এরকম হয়। ইভেন এখানে আমরা আরো বাড়াই দিতে পারি, আমরা 10টা অপশন দিতে পারি, একবার 80 থেকে করতে পারি, চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাদেরকে এই বিষয়গুলো বারবার প্র্যাকটিসের মূল উদ্দেশ্য আগেও বলছি, বিষয়গুলো যাতে ক্লিয়ার হয়। এইগুলো প্র্যাকটিস না করলে খুব সহজে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে ভুল করার সম্ভাবনা আছে। একটা কমার কারণে ভুল হবে, একটা ব্র্যাকেট ক্লোজ করেন না এই কারণে ভুল হবে, আপনি কোটেশন ডাবল কোটেশন দেন না এই কারণে ভুল হবে। এই কারণে বারবার প্র্যাকটিস। আমরা যদি এটাকে একটু খেয়াল করি, আমরা এখানে বলবো যে ইফ যদি মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয়, 40-এর বেশি অথবা সমান হয়, তখন আমরা তাকে বলে দিলাম তুমি ফার্স্ট ক্লাস পাইছো। যদি এটা না হয় তাহলে কি হইতে পারে, সে হয়তো বা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস পাবে। আমার আরেকটা স্টেটমেন্ট নিতে হবে, স্টেটমেন্ট নিয়ে বললাম যে তুমি 20-এর উপরে পাইছো কিনা। 40-এর উপরে তো পাও নাই, 40-এর উপরে পাইলে ফার্স্ট ক্লাস পাইয়া যাইতে অটোমেটিক। তুমি 20-এর উপরে পাইছো কিনা, যদি 20-এর উপরে পাও তাহলে তুমি হচ্ছে সেকেন্ড ক্লাস দিলাম তোমাকে। যদি তাও না পাও তাহলে কিছু করার নাই, তার মানে তুমি 20-এর নিচে অটোমেটিক তুমি হচ্ছে থার্ড ক্লাস। ওকে, আমি ক্লোজ করে দিলাম, দুইটা স্টেটমেন্ট নিয়েছিলাম, দুইটা শেষ করে দিলাম। তাহলে সে ফার্স্ট ক্লাস পাইছে, সে পাইছে সেকেন্ড ক্লাস, যেহেতু 34 40-এর নিচে চলে আসছে, সে পাইছে থার্ড ক্লাস 17 20-এরও নিচে চলে আসছে। কনসেপ্ট গুলো দেখছেন সবই সেম। আপনি ভবিষ্যতেও দেখবেন এই স্টেটমেন্ট শুধু বাড়তেছে, কিন্তু কনসেপ্ট সেম। প্রত্যেকটা ইফ স্টেটমেন্ট নিছেন মানে হচ্ছে এটার একটা ট্রু ভ্যালু থাকবে, এটা ফলস ভ্যালু থাকবে। ট্রু ভ্যালুটা যদি ফায়ার করে তাহলে আর ফলসের দিকে সে তাকাবে না, যদি ট্রু ভ্যালু ফায়ার না করে তাহলে ফলসে গিয়ে দেখবে যে সে আরো কোনো স্টেটমেন্ট আছে কিনা, আরো কোনো ইফ আছে কিনা। যদি থাকে তাহলে আবার ইফ স্টেটমেন্ট শুরু হইলো, আর না থাকলে ওইখানেই শেষ, ফলস ভ্যালু দিয়ে সে ক্লোজ করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা ইফ স্টেটমেন্ট, ডাবল ইফ স্টেটমেন্ট ট্রাই করলাম, 2বার 3বার কিভাবে স্টেটমেন্ট ইউজ করতে হয় এই বিষয়গুলো একটু দেখলাম। কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব, তা না হলে আমরা একবারে প্র্যাকটিক্যাল একটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিট আমরা এইখানে করার চেষ্টা করব। ভাই আমার এখানে একটু জানার, সেটা হচ্ছে যে কি আমরা শুধুমাত্র একটা দিয়ে কি বাকি সবগুলা ফুটু আসবে কিনা? হ্যাঁ হ্যাঁ এখানে এই হচ্ছে যে আমি ফর্মুলা হচ্ছে শুধুমাত্র একটার জন্য কি করলাম, ইউজ করলাম। এখানে দেখা যাচ্ছে যে কি এই যে 24 যে ইয়ং, শুধুমাত্র ফর্মুলা ওইটার জন্য আমি কি করছি, মানে ইউজ করছি, কিন্তু আর কোনোটার জন্য আমি ফর্মুলা ইউজ করিনি। তাহলে ওই যে ম্যাথের মধ্যে যেভাবে করে আমরা ওটা সামের মধ্যে দিলে হচ্ছে যে কি সংখ্যাটা উঠে চলে আসে, কোনটা কত হচ্ছে, ঠিক এখানে একই রকম আসবে কিনা? হ্যাঁ, আপনার হচ্ছে এই যে এটাকে আমরা কি করলাম, এই আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি তো আমি ফর্মুলা লিখবো না, জি জি তাই না? এই কারণে আমি হচ্ছে এই যে ড্র্যাগ করার কনসেপ্টটা আমি এখানে যখন লিখলাম হচ্ছে হাবিব, হাবিব লিখলে সে কি করলো, আমি যদি ড্র্যাগ করি তাহলে হাবিবটারে কিন্তু ডুপ্লিকেট করতেছে, জি জি এইখানেও সে ফর্মুলাটাকে ডুপ্লিকেট করে। কিন্তু মজার বিষয় হচ্ছে রেফারেন্সটা সে ঠিক রাখে। ধরেন যে এটার জন্য সে এইজ নিছে এই ঘরটা, পাশাপাশি সে এটার জন্য কিন্তু এইজ আর ওই ঘরটা নিবে না, এটার জন্য এইজ নিবে এই ঘরটা, পাশের ঘরটা, এটার জন্য এই ঘরের এইজটাকে নিয়ে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে। কাজে আপনি জাস্ট এই একটা ফর্মুলা লিখে জি বাকিগুলাকে ড্র্যাগ করে দিলেই হয়, হয়ে গেছে। জি জি না, আমি ওইটা কারণ হচ্ছে তো আমাদের তো এখানে তিনটায় লিখতে হচ্ছে, যদি একটা লিখে বা এখানে যদি আরো 8-10টা লিখতে হয়, যদি আমি 8-10টা না লিখে শুধু একটা লিখলেই কি আসবে কিনা? না না না, এটা আপনাকে একবার ফর্মুলাটা লিখতে হবে কষ্ট করে, তারপরে হচ্ছে আপনি বাকি এইখানে যদি হাজার হাজার ইয়ে থাকে, রো থাকে, কোনো জি সমস্যা নেই। কিন্তু এটা একবার লিখতে হবে, কমপক্ষে একবার লিখতে হবে, সেটা শুরুতে লেখেন বা শেষে লেখেন। যদি আপনি শেষেও লেখেন, জি জি শেষে লিখে ধরেন যে আপনি এটাকে উপরের দিকে ড্র্যাগ করলেন, ধরেন যে আমি এইগুলা ডিলিট করে দিলাম, নিচ থেকে কিন্তু উপরের দিকেও ড্র্যাগ করার সুযোগ আছে, সেইগুলাও কাজ করবে। আর কারো কোনো বিষয়ে, মানে একবার লিখতে হবে ফুল ফর্মুলাটা, এখানে যে ফুল ফর্মুলাটা আমার এইখানে এত বড় একটা ফর্মুলা, সেটা ফুল একবার লিখতে হবে, লেখার পরে বাকি অপশন। ভাই এখানে তো হচ্ছে যে কি, বা আমি সংখ্যাটা বুঝতে পারতেছি যে এখানে 10 আছে, 5 আছে, কত আছে সেটা আমি একটা নির্দিষ্ট করে বুঝাতে পারতেছি।
কিন্তু দেখা যাচ্ছে যে কি একজনে 95, একজনে হচ্ছে যে কি 97, আবার আরেকজনে 85, আবার আরেকজনে হচ্ছে যে কি এভাবে করে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো আসলো। হ্যাঁ, তাহলে আমি ফর্মুলা লেখার ক্ষেত্রে তাহলে তো আবার বাছাই করতে হচ্ছে না, বা না না, কতগুলো হচ্ছে। আমার তো এই শর্তের ভিতরে পড়ে যাবে। ধরেন যে 95 পাইছে বা একজনের বয়স 95, জি তখন সেই অটোমেটিক 25-এর উপরে, জি জি মানে কোনো না কোনো একটা শর্তে পড়বেই। যেমন আমার যদি এখানে গ্রেড পয়েন্টের কথা চিন্তা করি, 45, 67, কোনো মানে একটা সাবজেক্ট সে 45 পাইছে, কোনোটাতে 52 পাইছে, এটা তো কোনো ফিক্স নাই যে সে কত পাবে। জি সে একেবারে 99ও পাইতে পারে, আবার 29ও পাইতে পারে। তখন আমি কিভাবে ট্রেস করব? আমি ট্রেস করব সে কত পাইছে সেটা নিয়ে আমার টেনশন নাই। যদি তার মার্কস 80-র উপরে হয়, তাকে অটোমেটিক A+ পেয়ে যাবে। এটার টেনশনের কিছু নেই যে সে 81 পেলো না 82 না 85। না ভাই, এটা এটা ঠিক আছে। ওই যে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এখন দেখা যাচ্ছে যে কি একজনে 95 পেয়ে প্লাস পাইছে, আরেকজন হচ্ছে যে 91 পেয়ে প্লাস পেয়েছে, আরেকজন হচ্ছে যে 80 পেয়ে প্লাস পেয়েছে। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে যে রেজাল্টটা দেওয়া হয় সেক্ষেত্রে তো এই বা সবাইকে তো একই রকম রেজাল্ট দেয় না। সেক্ষেত্রে হচ্ছে যে 95 পাইছে সে দেখা যাচ্ছে যে কি ফার্স্ট, একেবারে ফার্স্ট লিস্টে আছে, বা আচ্ছা, লিস্টের প্রথমে আছে। যে 90 পেয়ে এ প্লাস পেয়েছে সে কিন্তু দ্বিতীয় সারিতে আছে, যে 80 পেয়ে প্লাস পেয়েছে সে কিন্তু 3 নাম্বারতে আছে লিস্টের মধ্যে। তাহলে তা যেটা বের করে আর কি। এটা তো কঠিন বিষয় না। আমরা হচ্ছে প্রথমে যদি তার A+ বের করার দরকার হয়, A+ বের করলাম, জি আর জি নাম্বারের উপর জাস্ট হচ্ছে আমার সর্টিং করে দিলাম সবচেয়ে বেশি কে পাইছে, জি 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 তাহলেই হয়ে গেল। আমরা জি হচ্ছে এই যে একটা বিষয় দেখাই, এটা আমাদের সিলেবাসে নাই, এটা আনা উচিত ছিল, তাহলে বিষয়টা আরো ভালো লাগবে। ধরেন যে আমি যে প্রাইমারি স্কুলে আমরা রেজাল্টটা কিভাবে করতাম সেটা একটু খেয়াল করেন। ধরেন যে এখানে আমি একটা সিরিয়াল নাম্বার নিলাম, নেম নিলাম, টোটাল মার্কস, সিরিয়াল না দিয়ে রোল রোল দিই। ধরেন যে ক্লাস, আর এখানে নিলাম নিউ রোল, মার্জিন সেন্টার করলাম, ক্লাস কি বলে রেজাল্ট অফ ক্লাস 1, ক্লাস 1 এর রেজাল্ট শিট আমরা তৈরি করতেছি। এইখানে এসা তাহলে এইখানে কি হইলো, আমার ক্লাস 1 এর রোল নাম্বার, আগে রোল নাম্বার যার 1 ছিল সে যে ক্লাস 2-তে গিয়া পরীক্ষা দেওয়ার পর তার রোল একই থাকবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই, জি জি ভাই তার রোল কিন্তু চেঞ্জ হবে। জি সেটা আমরা কিভাবে করি? তাহলে আমি হচ্ছে এখান থেকে নেম দিলাম একটা, জাস্ট করিম সাকিব মাহাদি, এইগুলার ভিতরে নামগুলাকে আমি জাস্ট একটু ডুপ্লিকেট করি, জায়গা দিয়ে দিই। টোটাল মার্কস এখন এইখানে হচ্ছে আমরা প্রাইমারি স্কুলে যেটা দেখতাম যে সব মার্কস মিলা যে সবচেয়ে বেশি মার্কস পাইছে তার রোল 1 হয়ে গেল। তাহলে এইখানে আমরা হচ্ছে যার রোল 1 সে পাইলো 450, আরেকজন পাইছে 420, আরেকজন পাইছে 480 পেয়ে গেছে। যার রোল 3 সে 480 পেয়ে গেছে। কেউ 360 পাইছে, কেউ হচ্ছে 280 পাইছে, আবার কেউ 490 পেয়ে গেছে। আর একজন পাইলো 475, সাকিব পাইছে 495। যদি এটা এত পাওয়া খুবই টাফ, মাহাদি পাইছে ধরেন যে 180, আর সে পাইছে 295, এরকম মার্কস পাইছে। তাহলে হিসাব অনুযায়ী আমার নতুন রোল নাম্বারটা কিভাবে হবে? জি নতুন জি রোল নাম্বারটা এই হিসাব অনুযায়ী আমার সাকিব কিন্তু তার রোল 1 হওয়ার কথা, তাই না? জি ভাই এইটা আমরা কিভাবে করব? এটার একটা মজার ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক নামে আমাদের একটা ফর্মুলা আছে। এইখানে আরেকটা বিষয় আগে ক্লিয়ার হইতে হবে। আমি রেফারেন্সের কথা বললাম, ধরেন যে আমি এখানে লিখলাম প্রত্যেকটা, আমি চাইতেছি প্রত্যেক এখানে আমি একটা মার্কস দিলাম, ধরেন যে 5, এই 5 মার্কসটা সবার সাথে 5 করে যোগ হবে, অথবা এইখানে যেই ঘরটা আছে এই ঘরের যেই মার্কস আছে সেই মার্কসটা আমি সবার সাথে যোগ করব। তাহলে এটা কি করতে হবে আমার? হইতে পারে যে আমি এটার সাথে প্লাস এই ঘরটা দিয়ে দিলাম, যোগ তো আমরা এইভাবেই করি, তাই না? তাহলে আমি
তার মার্কস হয়ে গেল 455, 450 ছিল 455 হয়ে গেল, সাথে 5 যোগ হওয়ার কারণে। এখন 5টা কিন্তু ডাইনামিকলি যোগ হইতেছে। আমি যদি এখানে 5 বাদ দিয়ে 10 দেই, তাহলে কিন্তু তার এখানে 450-এর সাথে 10 যোগ হয়ে 460 হইল। এখন আমরা যেটা বললাম, ফর্মুলা ড্র্যাগ করলে কি হয়, ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যায়, কিন্তু ঘটনাটা দেখেন এইখানে কিন্তু পারফেক্টলি কাজ করবে না। দেখেন 280-এর সাথে 10 যোগ করলে 290 হওয়ার কথা না, কই 290 তো হয় নাই। কাহিনী কি? কাহিনী হচ্ছে আমার রেফারেন্সটা এই দিক থেকে যেমন নিচে নামছে, 450-এর সাথে 10 যোগ করছে 460 হয়েছে। এইখানে এসে সে কি করছে, 420-এর সাথে এই 10 আর যোগ করে না, নিচের ঘর যোগ করছে। এই দিক থেকে যেমন নামছে, এই দিক থেকেও নামছে প্রত্যেকটা ঘরে। দেখেন আমি যদি এইখানে 10 দেই, তাহলে এই যে দেখেন 430 হইল। তার মানে হচ্ছে এই দিক থেকে নামার পাশাপাশি এই দিক থেকেও নামতেছে। কিন্তু আমি তো এটা ফিক্স করে দিতে চাই যে না ভাই, আমার এই রেফারেন্স ই করলে হবে না, এই রেফারেন্স ফিক্স, এটা নিচে নামুক সমস্যা নাই, এই ঘর ফিক্স থাকবে, এটা 10ই থাকবে। তখন আমাদেরকে যেটা করতে হয়, তখন যেই ঘরটাকে ফিক্স করতে চাই, দেখেন আমার এখানে এটা একটা সেল, এটা একটা সেল, যেই ঘরটাকে ফিক্স করতে চাই যে ভাই তোমার নড়াচড়ার কোনো সুযোগ নাই, তুমি ফিক্স থাকবা, সেটার আগে আমাদেরকে ডলার সাইন দিতে হয়। ডলার সাইন দিলাম মানে হচ্ছে লক। এন্টার চাপি এবার 460, এবার দিয়ে দিই। দেখেন এইবারকার কিন্তু, আচ্ছা এবারও কাজ করেনি। 400, এটা কোনটা, ডলার সাইন L6 L5, আচ্ছা সরি, ডলার সাইনটা দিতে হবে আমাদেরকে, যেটার উপর ডলার সাইন দিব সেই অনুযায়ী সে ফিক্স হবে। এলটা কি আমাদের, এলটা হচ্ছে আমাদের কলাম, তাহলে আমার নিচের দিকে যাতে না আসে এর জন্য আমাকে ফিক্স করতে হবে যে ভাই রো এর দিকে থেকে যাতে নিচে না নামে, তখন আমার এই যে 5 এর আগে ডলার সাইনটা দিতে হবে। আর যদি দুইটার আগেই দেই, এল এর আগেও 5 এর আগে, তাহলে আর এই দিকেও ফিক্স হবে না। আমি যদি ড্র্যাগ করি ফর্মুলাটা এই দিক টান দেই, তাহলে হিসাব অনুযায়ী এই দিক রেফারেন্স চেঞ্জ হওয়ার কথা। যদি আমি এল এর আগেও ডলার সাইন দিই এবং 5 এর আগেও ডলার সাইন দিই, তাহলে একেবারে ফিক্স, এটা এই দিকেও রেফারেন্স চেঞ্জ হবে না, নিচের দিকেও রেফারেন্স চেঞ্জ হবে না। আমরা এবার এন্টার দিই, এন্টার দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এবার দেখেন সবগুলাতে কিন্তু কাজ করছে। 420-এর সাথে 10 যোগ হয়েছে, 480-এর সাথে 10 যোগ হয়েছে, প্রত্যেকটার সাথে 10 যোগ হয়েছে। তার মানে হচ্ছে রেফারেন্সটা আমার ফিক্স করার উপায় কি, রেফারেন্স ফিক্স করতে হইলে আমার ডলার সাইন ইউজ করতে হবে কলাম এবং রো এর সামনে। এটা সহজ উপায় হচ্ছে, আমরা তো ডলার সাইনটা লিখলাম, ডলার সাইন না লিখে আমরা সহজে কাজটা করতে পারি। এই ঘরের সাথে প্লাস দিলাম এই ঘর, এবং এবার যদি আমি F4 চাপি, F4 চাপলে দেখেন লক হয়ে গেছে, প্রত্যেকটা দুইটার আগে সে ডলার সাইন কিন্তু নিয়ে নিচ্ছে। এন্টার চাপি এবার সে ওই যে আগের মতো কাজ করছে, 180-এর সাথে 10 যোগ করছে। আমি মূলত এটা বোঝানোর চেষ্টা করলাম, রেফারেন্সটা আমার অনেক সময় এরকম হবে যে রেফারেন্স চেঞ্জ হওয়ার দরকার নেই। আমার এখন যেমন হচ্ছে এইগুলাতে আমরা রেফারেন্স চেঞ্জ করা লাগতেছে, এখানে আসেন, এই যে রেফারেন্সটা কিন্তু চেঞ্জ করা লাগতেছে, তার বয়সটা এই পাশের ঘর থেকে নিচ্ছে। এইখানে নিচে আসলে যদি এইটাই ফিক্স থাকে, তাহলে প্রত্যেকটা এই যে ইয়াং রেজাল্ট আসবে, আমার রেফারেন্স পাশেরটা অনুযায়ী চেঞ্জ হওয়া লাগতেছে। তাহলে এইখানে এসে আমরা নতুন রোল তৈরি করার ক্ষেত্রে আমাকে এটা একটু খেয়াল রাখতে হবে, রেফারেন্সটা ফিক্স করে দিতে হবে। টোটাল রেজাল্টটা হবে, পজিশনটা, র্যাঙ্কটা হবে হচ্ছে এই কয়টা ইয়ের উপর। তাহলে আমরা যদি র্যাঙ্ক নামের যে এটা আছে, প্রথমে হচ্ছে কাকে, এই ঘরটাকে কম্পেয়ার করতে চাই কোনগুলার সাথে, এই টোটাল ঘরগুলার সাথে। টোটাল ঘরগুলার সাথে কম্পেয়ার করে আমি হচ্ছে দেখবো যে এটার পজিশন কত। এখন আমাকে অবশ্যই পজিশনটা, এই রেফারেন্সটা লক করতে হবে, কারণ নিচের দিকে চাপলে কিন্তু সে আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে। এই কারণে আমার F4 চেপে দিলাম, আমি একবার সব লক করে দিলাম, ঠিক আছে। আর অর্ডারটা আমাদের দরকার নেই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমরা যেহেতু অ্যাসেন্ডিং এ চাই, আমরা এন্টার চাপি, তাহলে তার রোল আসছে 5। দেখেন রোল 1 আসছে কি, এই যে 495 পেয়েছে, সে 1 হয়ে গেছে। তাহলে কিন্তু এখন আমার আগের মতো ওইভাবে নাই। এখন আমি যে টোটালটাকে আমি ই করতে চাই, সর্টিং করতে চাই, আমরা যাব কোথায়, সর্ট। আচ্ছা সর্টটা কিসের উপর হবে, সর্টটা হবে হচ্ছে আমার এই যে এটার উপর, ঠিক আছে।
জি তাহলে সর্টিং যদি আমি এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট দেই, এখন দেখেন এইখানে সে বলতেছে এক্সপান্ড দ্য সিলেকশন আর কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। তাহলে আমি যদি এক্সপান্ড দ্য সিলেকশন দেই তাহলে সে বলতেছে যে আচ্ছা এক্সপান্ড দ্য সিলেকশনের ক্ষেত্রে আমরা এখানে ফিল্টারিংটা দিতে হবে। ফিল্টার দিলাম, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। দেখেন এখন আর এই দিকে সে খেয়াল করে নাই, আমার এই রুল নতুন রুল অনুযায়ী সে একটা করে ফেলছে। আচ্ছা এখানে এটা দেওয়া ঠিক হয়নি, এই ঘরটা বাদ দেওয়া দরকার ছিল, সরি। উপর থেকে ধরি, ফিল্টার অ্যাড করে দিলাম। ফিল্টার অ্যাড করে আমি বললাম যে স্মলেস্ট টু লার্জেস্ট। এখন দেখেন রোল 1 এই যে এই পাশ থেকে সে রোল 1 2 3 4 করছে, এবং রোল 1 যার ছিল সে কোথায় চলে গেছে, এই যে নিচে চলে আসছে, দেখেন 5 নম্বরে চলে আসছে। তাহলে কনসেপ্টটা এরকম, আপনার মার্কস অনুযায়ী যদি করতে চান তাহলে র্যাঙ্ক ফাংশনটা ইউজ করা যায়। আর সর্টের বিষয়টা তো আছে, আমি যদি সরাসরি যে রোল 1 2 3 4 না বের করে সরাসরি সর্ট কিন্তু এটার উপর করতে পারতাম, যে সবচেয়ে বেশি কে পাইছে, তখন আমার নিউ রুলটা না করলেও হইতো। কিন্তু নিউ রুল করলে এটার ভিতরে সহজেই বিষয়গুলো আমি রুল সহ পেয়ে গেলাম। আচ্ছা তাহলে ওকে, গ্রেড পয়েন্টটাকে আজকে দেখাবো, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, নাকি আমরা কোনো টুকটাক আচ্ছা ওয়েজ শিটটা দেখে ফেলি তাহলে। মানে ওয়েজ শিট শিখতে হইলে কমপ্লেক্স কিছু নাই, ওয়েজ শিটটা করে ফেলি, কালকে রেজাল্ট শিটটা দেখবো না। আমাদের হাতে এখনো 10 মিনিট সময় আছে, 10 মিনিটের ভিতরে আমরা হচ্ছে ওয়েজ শিটটা দেখি। আচ্ছা এর আগে এতক্ষণ যা বললাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? করেন ভাই, কৃপণতা করে লাভ নেই, প্রশ্ন করার করে ফেলেন। একটা প্রশ্নই তো জিজ্ঞেস করছি, করেন। আচ্ছা প্রশ্ন না থাকলে ভালো, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন তাহলে আর সমস্যা নেই। আচ্ছা ওয়েজ শিটটা আসলে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। আর আমরা চাইলে এটাকে পরের ক্লাসেও নিতে পারতাম, যেহেতু আমাদের এক্সেলের ক্লাস টোটাল 5টা। সেই জায়গা থেকে আমি যদি এটা আজকে শেষ না করি তাহলে দেখা গেছে যে আমার একটা প্ল্যান আছে এই টোটাল এই ক্লাসের পর আরেকটা ক্লাস নিতে অ্যাডভান্স, যেটা 4টা ক্লাসে এইগুলা সব শেষ করে ফেললে একটা ক্লাস অ্যাডভান্সের এর বাহিরেও কিছু বিষয় শেখানোর সুযোগ হবে ইনশাল্লাহ। এই কারণে একটু তাড়াহুড়া করতেছি, হয়তো আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, তারপরে একটু যদি প্র্যাকটিস করে নেওয়া যায়, ভিডিওগুলো হয়তো ভাই দিয়ে দিবেন, তাহলে মনে হয় যে খুব কঠিন হবে না। ওয়েজ শিট, ওয়েজ শিটটার কাজ হচ্ছে দেখেন আমার এইখানে একটু খেয়াল রাখতে হবে যে ঘটনাটা কি ঘটতেছে। আমি যদি নিজে বুঝতে পারি তাহলে আমি এই ফাংশনটা তৈরি করতে পারবো, আমি ফর্মুলাটা তৈরি করতে পারবো। আমি যদি নিজেই না বুঝি তাহলে আমি কিন্তু আজীবন ফর্মুলা তৈরি করবো, রেজাল্ট আসবে ভুল। এই কারণে আমরা যখন প্রোগ্রামিং করি প্রবলেম সলভের আগে নিজেই স্টাডি করি যে আমি রিয়েল লাইফে এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এরপরে আসি হচ্ছে এটাকে আমি প্রোগ্রামিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করব। একই ঘটনা, আপনি আগে বিষয়টা নিজে বুঝেন, বোঝার পর তারপরে এক্সেলে অ্যাপ্লাই করেন। কনসেপ্টটা হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার, প্রত্যেকের ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, কে কত ঘন্টা কাজ করলো। এখন এইখানে তার ওয়ার্কিং আওয়ারের উপর ডিপেন্ড করে আমাকে ওভারটাইম বের করতে হবে, সে কত ঘন্টা ওভারটাইম করলো আর টোটাল কত টাকা সে পাবে। তো হিসাব অনুযায়ী কিন্তু কোনো ঝামেলাই হওয়ার কথা না যদি আমার রেগুলার ওয়ার্কিং আওয়ার আর ওভারটাইমের খরচ একই হয়। ধরেন যে আপনার 8 ঘন্টা ডিউটি করলে প্রত্যেক ঘন্টায় আপনাকে 10 টাকা করে দেওয়া হয়, তাহলে আপনি 8 ঘন্টায় 80 টাকা পাবেন। কিন্তু ওভারটাইমে কিন্তু কখনো এই 10 টাকা দেওয়া হয় না, ওভারটাইমে আরো টাকা বাড়ায় দেওয়া হয়, হয়তো 15 টাকা দেওয়া হয় অথবা 20 টাকা দেওয়া হয়। তাহলে প্রথম 8 ঘন্টার জন্য আপনাকে 10 টাকা করে পেমেন্ট করা হচ্ছে, এবং পরের যে 4 ঘন্টা কাজ করলেন বা 2 ঘন্টা কাজ করলেন এটার জন্য কিন্তু আপনাকে 10 টাকা করে পেমেন্ট করবে না, এটার জন্য আপনাকে 15 টাকা করে পেমেন্ট করবে। তাহলে ধরেন যে আমি যদি 10 টাকার একটা ক্যালকুলেশন করি, একজন মানুষ 10 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা হচ্ছে তার রেগুলার ওয়ার্কিং আওয়ার, বাকি 2 ঘন্টা হচ্ছে তার ওভারটাইম। তাহলে এই 8 ঘন্টার জন্য তাকে দেওয়া হবে 80 টাকা, এবং এই 2 ঘন্টার জন্য কিন্তু 20 টাকা দেওয়া হবে না, এই 2 ঘন্টা দেওয়া হবে 15 টাকা করে, সরি 30 টাকা দেওয়া হবে। তাহলে টোটাল ওভারঅল আসতেছে কত, 110 টাকা। আপনি যদি সরাসরি এটাকে বলে দেন যে ভাই 10 ঘন্টায় আমি তো সরাসরি 10 দিয়ে গুণ করলে হয়ে যায়, কিন্তু 10 দিয়ে গুণ করলে কত হবে দেখেন তো, 100 টাকা হবে। তাহলে এই বাকি 10 টাকা তার যাবে কোথায়? ওভারটাইমের কনসেপ্টটার কারণেই আমাকে এটাকে একটু ডিপলি চিন্তা করতে হচ্ছে। এখানে কি লেখা আছে, 8 ঘন্টা যা আছে এই 8 ঘন্টার উপর ওয়ার্কিং আওয়ারে 40 টাকা করে পাবে, আর ওভারটাইমের
প্রতি ঘন্টার জন্য সে 50 টাকা করে পাবে। দুইটার রেট আলাদা হওয়ার কারণে আমাকে প্রথমে ওভারটাইমটা আলাদা করে বের করা লাগতেছে, আর ওভারটাইম বের করার পর ওভারটাইমটাকে আমার 50 টাকা করে দিতে হচ্ছে এবং রেগুলার যেটা আছে সেটাকে আমার 40 টাকা করে দিতে হচ্ছে। মূল কনসেপ্ট এটা। এবার আসেন প্রথমে আমরা ওভারটাইমটা বের করে ফেলি। ওভারটাইম বের করা কঠিন কিছু না, খুব ইজি একটা বিষয়। সেটা হচ্ছে এই ঘর যদি 8-এর বেশি হয়, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার যদি 8-এর বেশি হয়, তাহলে তাকে আমি কি করব, আমি তাকে বলে দেব যে 8-এর বেশি যা আছে সেটা সে এই ঘরে যাতে দিয়ে দেয়। যদি 13 হয়, আমরা বাস্তবে চিন্তা করি, এটা যদি কি 8-এর বেশি হবে নাকি 5-এর বেশি হবে? 8-এর যেহেতু 5 না 5 ওয়ার্কিং আছে। আওয়ার। জি জি এখন একজন 5 ঘন্টা করে চলে গেছে, জি জি সে ছুটি নিয়ে গেছে, এই কারণে সে কিন্তু মানে 8 ঘন্টার টাকা পাবে না, ঠিক আছে? জি বা ভাই। কোনো কারণে সে 8 ঘন্টা কাজ করে নাই, যে 8 ঘন্টা কাজ করছে সে ফুল টাইম কাজ করছে, মানে সারাদিনের একবার 8 ঘন্টা ডিউটি দিছে। এখন আমাকে যদি কেউ ধরেন যে 13 ঘন্টা কাজ করছে, তার মানে হচ্ছে 13 ঘন্টার ভিতরে আমার কনসেপ্টটা হচ্ছে সে ওভারটাইম কত করছে, 8 ঘন্টা বাদ দিয়ে বাকি যা থাকে সে ওভারটাইম করছে। জি জি তাহলে 8 ঘন্টা বাদ দিলে আমার 5 ঘন্টা থাকে ওভারটাইম। যদি যদি কেউ 5 ঘন্টা কাজ করে, তাহলে সে 5 ঘন্টা মানে মূল কাজই তো সে ফিল আপ করে নাই, 8 ঘন্টায় ফিল আপ করে নাই, তার ওভারটাইম কোথা থেকে আসবে? তখন এখানে সে 0 দেখাবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই ঘরটা 8-এর বেশি কিনা। যদি 8-এর বেশি হয় তাহলে ওভারটাইম কিছু আসবে, না থাকলে 0 আসবে, বাংলা কথা। তাহলে আমরা প্রথমেই আমরা এই যে এখানে একটা বিষয় একটু দেখাই দিই। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর দেখা গেছে এই লেখাটা কোথা থেকে, সেন্টার থেকে। সেন্টার থেকে মানে হচ্ছে আপনি লেখলে এটা কিন্তু এই যে এদিক সেদিক চলে যাবে, একবারে দুই দিকে সরাবে। তাহলে দুই দিকে সরাইলে আমি এই রেফারেন্স নিব কিভাবে? কাজেই প্রথমেই যদি আপনি দেখেন যে এই ঘরটা অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে প্রথমে লেফট করে নেন ফর্মুলা করার সময়। লেফট করে নিলে কি হবে, ইকুয়াল সাইন এখন আপনি লেখলে ওই দিকে যাবে। এখন আমার এই ঘরটাকে রেফারেন্স হিসেবে নিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, যদি এগুলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন, এই কারণে দেখাই দিলাম। তাহলে আমি কি করলাম, আমি ইকুয়াল দিলাম, আমার ফর্মুলা লেখা শুরু। যদি ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 8, যদি 8-এর চেয়ে বেশি হয়, 8 হইলেও হবে না কিন্তু, 8 হইলে সে তার রেগুলার ডিউটিটা ফিল আপ করলো। যদি 8-এর বেশি হয় তাহলেই শুধুমাত্র সে ওভারটাইম পাবে। ওভারটাইম কত পাবে? ওভারটাইম পাবে হচ্ছে এই ঘর থেকে -8। ধরেন যে 9 হইল, তাই 9 হইলেই শুধুমাত্র 9 থেকে -8 বাদ দিবে, তার মানে 1 ঘন্টা তার ওভারটাইম থাকবে। যদি 10 হয় তাহলে এই ঘর মানে হচ্ছে 10 -8, তাহলে সে পাবে 2 ঘন্টা ওভারটাইম। যদি এটা হয় তাহলে তো আমি ওভারটাইমটা পেয়ে গেলাম। আর যদি তার 8 ঘন্টার বেশি ডিউটি না হয়, তার মানে সে নিজের মানে রেগুলার ডিউটি ফিল আপ করে নেই, তার ওভারটাইম হওয়ার সম্ভাবনাই নেই, তাহলে সে 0। খেয়াল করেন, প্রথমে আমি বললাম কি, ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে তাকে ওভারটাইমের কথা চিন্তা করলাম, আর যদি না হয় তাহলে ভাই 0। তুমি 8 ঘন্টা ডিউটি করছো অথবা 8 ঘন্টার নিচে ডিউটি করছো, তুমি তো ওভারটাইম করার প্রশ্নই আসে না, তাহলে তাকে 0 বলে দিলাম। আর ওভারটাইমটা বের করলাম কিভাবে, আমার এই ঘরের থেকে 8 বিয়োগ দিলাম, 10 হইলে 10 থেকে 8 বিয়োগ হয়ে 2 ঘন্টা থাকবে ওভারটাইম, এন্টার দেন, তাহলে 0 আসছে। কারণ কি, সে 5 ঘন্টা সে তো নিজের ফিল আপ করে নেই, 8 ঘন্টায় ফিল আপ করে নেই। তাহলে দেখেন যার 13 থেকে 5। এখন যদি কেউ মানে কনসেপ্টটা এইভাবে চিন্তা করে, 8 ঘন্টার পর যা আছে সেইগুলাই তো ওভারটাইম, তাহলে সে কি করলো, এই ঘর -8 দিয়ে দিল, এই ঘর থেকে 8 বাদ দিলে যা থাকে সেটাই ওভারটাইম। তাহলে দেখেন তো কি হয়েছে, তার তো 3 ঘন্টা লেস। যার 13 ঘন্টা সেটা কিন্তু ঠিকই আসছে, কিন্তু যার 5 ঘন্টা তার চলে আসছে -3 ঘন্টা। তাহলে ওভারটাইম -3 ঘন্টা হয় নাকি জীবনে? এই কারণে আমাদেরকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হয় যে এইখানে বিভিন্ন ধরনের আসতে পারে, ওয়ার্কিং আওয়ার আসতে পারে। আমি আবার লিখি একটু, ইফ যদি ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 8 ঘন্টার বেশি হয় তাহলেই তার ওভারটাইম হওয়ার সম্ভাবনা আছে, তা না হলে সম্ভাবনা নাই। 8 ঘন্টার বেশি হইলে তখন আমি বললাম যে এই ঘর থেকে 8 বাদ দিয়ে বাকি যা আছে সেটা আমাকে দিয়ে দাও। আর যদি 8 ঘন্টার বেশি না হয় তাহলে ভাই অটোমেটিক 0 বসাই দাও। ওকে, তাহলে সে আমাকে 0 বসাই দিছে, কারণ 5 ঘন্টা মানে কিন্তু 8 ঘন্টার বেশি না। আর 13-র ক্ষেত্রে সে দেখছে হ্যাঁ 13 মানে তো 8-এর চেয়ে বেশি, এবং 8-এর ক্ষেত্রেও কিন্তু সে 0 বসাইছে, কারণ 8 মানে হচ্ছে 8 কিন্তু 8-এর চেয়ে বেশি না। 9 ঘন্টা হইলে সে কেবলমাত্র আপনাকে দিবে। যেমন আমি এখানে যদি 9 দেই তাহলে সে আমাকে 1 ঘন্টা ওভারটাইম দিছে। ওভারটাইমটা বের করছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা কি এখনো কনফিউজড, সমস্যা মনে হচ্ছে?
না ভাই, এখানে আরেকটা বিষয় জানার, জি জি। সেটা হচ্ছে এই যে ফর্মুলা গুলা এখানে দেওয়া হচ্ছে, এভাবে করে মানে কি কোথাও লেখা আছে কিনা, যদি বা আমাদেরকে যদি দিতেন, বা এই নিয়মের জন্য এরকম একটা ফর্মুলা হবে। আচ্ছা, এরকম কোনো বিষয় নাই, আপনাকে বিষয়টা বুঝতে হবে। আপনার প্রতিষ্ঠান বা হচ্ছে যে আপনাকে কাজ দিচ্ছে সে বুঝাই দিবে যে ভাই আমার এরকম এরকম একটা জিনিস দরকার। এই যে যে এই কথাটা লেখা না, জি এই জি কথাটা আপনার প্রতিষ্ঠান আপনাকে দিবে যে ভাই আমার ওয়ার্কিং আওয়ার কিন্তু 40 টাকা আর ওভার টাইম হচ্ছে 50 টাকা, এবার জি তুমি হিসাব করো। এইটুকু কথা সে বলে দিবে। বিষয়টা এরকম না যে আপনি নিজের থেকে ওয়ার্কিং আওয়ারের জন্য 80 টাকা দিয়ে দিলেন, ওভার টাইমের জন্য 90 টাকা দিয়ে দিলেন। এইটুকু তারা বলবে, আপনাকে নিজের সেন্স থেকে এটা বলতে হবে। তবে হ্যাঁ, কিছু কমন বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা এখানে যে কয়টা প্র্যাকটিস নিয়ে আসছি, যেমন হচ্ছে ইলেকট্রিক বিলটা নিয়ে আসছি। তো ইলেকট্রিক বিলটার ক্ষেত্রে যেমন আমি এখানে একটা প্র্যাকটিস দেখাইলাম। সাধারণত ইলেকট্রিক বিলের ঘটনাটা এরকম ঘটে, ওয়েজ শিটের ঘটনা এরকমই ঘটে। আপনি এরকম মানে 7-8টা যদি প্রজেক্ট করতে পারেন, তাহলে বিরাট একটা কনসেপ্ট রেডি হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনি যে কোনো ধরনের সমস্যা দিলে সমাধান হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে যে ডিজাইনার সে ভালো এক্সেল পারে আমাদের প্রতিষ্ঠানে, সে দেখছি যে ওই দিনকে বসে বসে আমাদের টোটাল আয় ব্যয়ের হিসাবটা এক্সেলে করে ফেলছে। এখানে সার্চিং এর অপশন রাখছে, প্রত্যেক দিনের ইনকাম কত, এক্সপেন্স কত সার্চ করা যাচ্ছে, ডেট ওয়াইজ টাকা দেখা যাচ্ছে। এক্সেলের ভিতরে এত কাজ করে ফেলছে। তো যদি আপনি এইগুলা একটু স্টাডি করেন এবং রেগুলার একটু প্র্যাকটিস করেন, এটা সহজ হয়ে যাবে, খুব কঠিন কিছু না। না, আর আমি এরকম এই জন্যই বলতে চাচ্ছিলাম যে মনে করেন আমাদের কোন একটা বিষয়, এই যে বিষয়গুলো আপনি বলতে চাচ্ছেন, দেখা যাচ্ছে আমাদেরকে ভিডিও টেনে টেনে বারবারই কি করতে হবে, দেখা লাগবে। এখন যদি কোথাও যদি লেখা থাকে আর কি, তাহলে ওইখান থেকে মোটামুটি সেটা অ্যাপ্লাই করা বা জানাটা সহজ হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা ই করতে পারি, অনলাইনে সার্চ করতে পারি এক্সেল পপুলার 10 প্রজেক্ট, 10 প্রজেক্টস অফ এক্সেল। এক্সেলের 10টা 15 ফান এক্সেল প্রজেক্ট, ফান প্রজেক্ট, অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং প্রজেক্ট, ডেইলি এক্সপেন্স ট্র্যাকিং, টু ডু লিস্ট, বিউটিফুল আর্টওয়ার্ক। এখানে প্রয়োজনের চেয়ে ইউজফুল, ইন্টারেস্টিং, 10 পাওয়ারফুল এক্সেল প্রজেক্ট। এটা দেখি, ওয়ার্কিং প্ল্যান, ডেট ট্র্যাকিং। প্রথম দিকে এইগুলো আপনার কাছে কমপ্লেক্স মনে হতে পারে, আর বেসিক কিছু বিষয়, তাহলে আমি একটা লিস্ট দিতে পারি যে এইগুলো আপনি ট্রাই করতে পারেন। সেইগুলা আপনি ইউটিউব থেকে দেখেন অথবা হচ্ছে কোনো আর্টিকেল পড়েন। জাস্ট একবার আমরা যতটুকু এইখান থেকে প্র্যাকটিস করাচ্ছি, এইটুকু যদি কেউ রিয়েলি প্র্যাকটিস করতে পারে, তাহলে হচ্ছে আমার মনে হয় যে খুব কঠিন হবে না বিষয়গুলা। যে কোনো এটা এটা মানে হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল রেডি হয়ে গেল। এখন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলে দেখবেন যে খুব ইজি লাগতেছে, যদি এগুলা প্র্যাকটিস করে থাকেন। যদি প্র্যাকটিস করে না থাকেন, তাহলে আর ওই যে ক্লাসের শুরুতে যে অবস্থা, শেষে একই অবস্থা হবে। জি ভাই, আচ্ছা সত্যি। ঠিক আছে, আমরা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বের করব। এইখানে একটু বিষয় চিন্তা করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। যদি তার ওভারটাইম থাকে, তাহলে ওভারটাইমটাকে আমরা 50 টাকা দিব। আর যদি ওভারটাইম না থাকে, তাহলে আমি কিন্তু মূল টাকাটাকে, মূল যেটা আছে সেটাকে আমি 40 টাকা দিয়ে দিয়ে দেবো। এখানে আমি আগে একটু বুঝাই বিষয়টা কি ঘটবে, তা না হলে ওইখানে লেখা শুরু করলে আপনি বিষয়টা কেমন কেমন মনে হবে। তাহলে ওয়ার্কিং আওয়ার আমি কত টাকা দিব? 40 টাকা দিব, ওভারটাইম দেবো 50 টাকা। তাহলে আমি প্রথমেই চেক করবো যে তার ওভারটাইম আছে কিনা। ইফ যদি ওভারটাইম থাকে, যদি তার ওভারটাইম থাকে তাহলে একটা ঘটনা ঘটবে। আর যদি ওভারটাইম না থাকে তাহলে আরেকটা ঘটনা ঘটবে। তাহলে আমার এলস চলে আসছে এখানে। ঠিক আছে, ওভারটাইম থাকলে কি হবে? ওভারটাইম থাকলে ওভারটাইমের যে যে কয় ঘন্টা আছে সেটাকে আমরা গুণ দেব 50 দিয়ে। আর সাথে সাথে তাহলে ওভারটাইম ধরেন যে আমি পাইলাম হচ্ছে ওভারটাইম টাইম পাইলাম 3 ঘন্টা। তাহলে ওভারটাইম যদি কারো 3 ঘন্টা হয়, তাহলে বলেন তো তার ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা? 11 ঘন্টা। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, টোটাল মিলে হচ্ছে 11 ঘন্টা। কারণ হচ্ছে ওয়ার্কিং আওয়ার হচ্ছে যদি আমার সরি ওভারটাইম 3 ঘন্টা আছে, মানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা হওয়ার পরে সেই ওভারটাইমটা আসছে। ঠিক আছে, তাহলে আমি এই ক্ষেত্রে কি করব? যদি কার ওভারটাইম থাকে 100%, তার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা হইয়েই তারপরে ওভারটাইম হয়েছে, তাহলে আমি ওভারটাইমটাকে গুণ দেব হচ্ছে 50 দিয়ে, এবং ওয়ার্কিং আওয়ারটাকে গুণ দেব হচ্ছে 40 দিয়ে। এখানে কিন্তু ওয়ার্কিং আওয়ার স্পেসিফিক বলার দরকার নেই, এখানে ফিক্সড, 100% ফিক্সড তার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, 8 ঘন্টাই হবে। কারণ ওভারটাইম আছে, ওভারটাইম থাকলে তার মানে 8 ঘন্টা ফিল আপ করে সে এখানে আসছে। এরপর আমি কি করব? এই দুইটা মিলে কি হইলো, ধরেন যে
3 গুণ 50 মিলে আমার হইল হচ্ছে 150 টাকা, আর এইখানে আসলো 320 টাকা। এখন কিন্তু এই দুইটাকে আবার যোগ করতে হবে, টোটাল আসবে হচ্ছে 150 যোগ 320 সমান সমান আসতেছে কত, 470, এভাবে আসতেছে। তাহলে যদি তার ওভারটাইম থাকে তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে। যদি ওভারটাইম না থাকে তাহলে তার মানে কি, তার ওভারটাইম নিয়ে আমার টেনশন নাই, মূল ওয়ার্কিং আওয়ার যেটা আছে, ওয়ার্কিং আওয়ারটাকে আমি হচ্ছে ধরেন যে ওয়ার্কিং আওয়ার যদি এইখানে আর ওয়ার্কিং আওয়ার 8 দেওয়া যাবে না, কিন্তু ওয়ার্কিং আওয়ার 7ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 4ও থাকতে পারে। তাহলে আমি এখানে সরাসরি বলবো ওয়ার্কিং আওয়ার গুণ দেব 40 দিয়ে, এবার যা আসে। এই হচ্ছে টোটাল ওভারঅল কনসেপ্ট। এই কাজটুকু না করলে আপনারা দেখবেন যে সবার রেজাল্ট ঠিক মতো আসতেছে না। ওভারটাইম থাকলে একরকম কাজ করবে আমাদের, ওভারটাইম না থাকলে আরেক রকমের কাজ করবে। চলেন আমরা এবারকার প্র্যাকটিক্যালি কাজ করি। ইজ ইকুয়াল টু, আমি এই যে আবার সেম অবস্থা, আমার অ্যালাইনমেন্টটা একটু লেফট করে নেই। ইকুয়াল টু ইফ, যদি ওভারটাইম থাকে, ওভারটাইম ইজ গ্রেটার দেন 0, 0-র চেয়ে বেশি হয়, তার মানে 1 হইতে হবে মিনিমাম। 1 যদি হয় তাহলে আমি কি করব, তাকে ওভারটাইম আছে এটা কাউন্ট করে আমার এতক্ষণ যে কাজগুলো দেখাইলাম আপনাদেরকে, এই ঘটনাটা ঘটবে। তাহলে যদি ওভারটাইম 0-র চেয়ে বেশি হয় তখন আমি কি করব, তখন আমি ওভারটাইমটাকে গুণ দেব 50 দিয়ে, সাথে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা যেহেতু আছে, 8 ঘন্টাকে গুণ দেব হচ্ছে 40 দিয়ে। তাহলে ওভারটাইম গুণ 50 প্লাস রেগুলার ওয়ার্কিং আওয়ার হিসেবে 8 গুণ 40। 8 গুণ 40 না দিয়ে আমরা 8 গুণ 40-এ যা হয় সেটাও আমি বলে দিতে পারি। ওকে, সমস্যা নেই, দুইটাই করার সুযোগ আছে। যদি তার ওভারটাইম থাকে তাহলে এই ঘটনা ঘটবে। প্রথমে আমি কি করলাম, ওভারটাইমটাকে 50 দিয়ে গুণ করলাম, এবং ওয়ার্কিং আওয়ার যেহেতু 8 ঘন্টা ফিক্সড, এটাকে আমি 40 দিয়ে গুণ করলাম এবং দুইটাকে মাঝখানে যোগ করে দিলাম। আর যদি তার ওভারটাইম না থাকে তাহলে সরাসরি ওয়ার্কিং আওয়ার যেটা আছে সেটাকে গুণ দেব 40 দিয়ে। খেয়াল করেন ফর্মুলাটা ছোট, বাট আমি ওইখানে ওয়ার্ড ফাইলে যেইগুলা দেখাইছি সেইগুলা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। প্রথমে আমি কন্ডিশন চেক করছি যে তার ওয়ার্কিং আওয়ার আছে কিনা, যদি থাকে তাহলে তাকে আমি ওভারটাইম আছে কিনা, যদি ওভারটাইম থাকে তাহলে ওভারটাইমটাকেও দিলাম, আবার তার ওয়ার্কিং আওয়ার যেহেতু 8 ঘন্টা হয়েছে ওয়ার্কিং আওয়ারটাও দিলাম। আর যদি এই সব কিছু না হয়, মানে ওভারটাইম না থাকে, তখন আমি তাকে বললাম যে ভাই ওভারটাইম নাই, কথা বলে লাভ নাই, ওয়ার্কিং আওয়ার যেটা আছে সেটাকে তুমি 40 দিয়ে গুণ করে দাও। এখন ওয়ার্কিং আওয়ার 5 ঘন্টাও থাকতে পারে, 6 ঘন্টাও থাকতে পারে, 3 ঘন্টাও থাকতে পারে। এখন যদি আমি ফিক্স করে দিই 5 ঘন্টা, তাহলে কিন্তু যার 8 ঘন্টা হয়েছে সে টাকা কম পাবে, আর যার 4 ঘন্টা হয়েছে সে টাকা বেশি পেয়ে যাবে। এই কারণে আমরা এটাকে ডাইনামিক রাখলাম। এবার আমি যদি এন্টার চাপি, দেখেন সে পাইছে 200 টাকা, তার মানে তার কিন্তু ওভারটাইম নাই। 5কেই সে 40 দিয়ে গুণ করে 200 করে দিচ্ছে। আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দিই, সে পাইছে 570। আচ্ছা, এটাকে আমরা দেখি, এটা সহজ আছে। 9 ওভারটাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা যদি বাদ দেই তাহলে 8 ঘন্টা আমার ওয়ার্কিং আওয়ার। 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ারকে আমার 40 দিয়ে গুণ করলে কত হয়েছে, 4 × 8 = 32। আর ওয়ার্কিং আওয়ার 50 টাকা, 320 প্লাস 50 370, তার মানে আমাদের ফর্মুলা কাজ করতেছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, আমরা টোটালটা এইভাবেই করার চেষ্টা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্লাসের সময় শেষের দিকে আমরা প্রশ্ন নেই। আর এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর কালকে কিছু প্রশ্ন আসতে পারে। আমার মনে হচ্ছে যে হয়তো আপনারা আগে থেকে এই বিষয়গুলো বলছেন অথবা প্র্যাকটিস করতেছেন না। প্র্যাকটিস করলে কিন্তু কিছু প্রশ্ন আসার কথা ছিল। জি ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। ভাই এই যে এই ফাইলটাকে কি এডিটেবল করা যাবে কিনা, বা এডিটেবল ফাইলটা কিভাবে করে? এডিটেবল বলতে মানে এটাকে যদি আমি পিডিএফ করি, পরবর্তীতে কিছু পিডিএফ দেখা যায় যে আমরা কাজ করলে কাজ করে আর কি, একটা দিলা রেজাল্ট এসে যায়।
যেমন এখানে আমি যে হাবিবের ওয়ার্কিং আমার 5, এখানে যদি আমি 6 দিই, এখন আপাতত আমার এটা কাজ করতেছে কিনা এটাকে পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো পিডিএফ করেও। আচ্ছা, বেটার অপশন হচ্ছে এক্সেল ফাইলটাকে যেহেতু ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়, তাহলে পিডিএফ যদি আপনি করেনও সোর্স ফাইলটা রাইখা দেওয়া এক্সেল ফাইলটা, তাহলে বেটার। এখন এক্সেল ফাইলটাকে আমি পিডিএফ করলে সেটা আমার হচ্ছে এই ফর্মুলাগুলা 100% এক্সাক্ট কাজ করবে কিনা। আর এইখানে আরেকটা বিষয় আছে, পিডিএফটাকে এডিটেবল করতে হবে। পিডিএফটা এডিটেবল কিন্তু সরাসরি এখান থেকে পিডিএফ করলে এডিটেবল হবে না। এডিটেবল পিডিএফ করার জন্য আলাদা কিছু কাজ করতে হয়। তো বেটার এক্সেলে এখনো পর্যন্ত অফিসিয়ালি যারা ইউজ করে তারা যেটা করে, এক্সেল ফাইলটা সরাসরি ইউজ করে, পিডিএফ লাগলে জাস্ট প্রিন্টের জন্য বা ফাইলটা ট্রান্সফার কাউকে দেওয়ার জন্য ইউজ করে। মূল ফাইলটা রয়ে গেল, পরবর্তীতে আপনি জাস্ট এইখানে এডিট করেন। আর পিডিএফটা মূলত এডিট করার জন্য না, এখন যে পিডিএফ এডিটেবল পিডিএফ সিস্টেমগুলা তৈরি হয়েছে এইগুলা ফোর্স কইরা পিডিএফটাকে এডিট করার জন্য ব্যবস্থা করা হয়। আমরা যখন এডিটেবল পিডিএফ বানাই, অনেক রিপোর্ট নেওয়া লাগে, অনেকের ইনফরমেশন বায়োডাটা ফিল আপ করা লাগে, বা হচ্ছে কি বলে ফর্ম ফিল আপ করা লাগে। এডিটেবল পিডিএফটা করা হয় মূলত হচ্ছে ওই এক্সট্রা কিছু কাজ করতে হয়। আপনি ওয়ার্ড থেকে কিন্তু ডিরেক্ট জাস্ট এডিটেবল পিডিএফ করে ফেলবেন, এভাবে হয় না, এখনো পর্যন্ত ওই ফিচারটা মনে হয় নাই। আমি ওই দিনকা দেখলাম যে একটু আলাদা কিছু কাজ করা লাগে। আর এর বাইরে কিছু থাকতেও পারে, একজ্যাক্ট আমি জানি না, তাহলে একটু খুঁজতে হবে। আমি যতদূর জানি ততদূর বললাম। বেটার আপনি এক্সেল ফাইলটা রেখে দেন। ভাইয়া জি। মানে আপনি তো মানে আমরা যে কোডিং করি বা দেখি ওগুলো তো কোড ব্লকস করি, আপনি কি করলেন ওই ইয়াটা? আচ্ছা, আমার এইখানে এই পিসিতে নাই, কি বলে আমার কোনো এডিটর নাই, এই কারণে ইনস্ট্যান্ট ইয়াতে ঢুকছি আমি, অনলাইন কোড এডিটর ও আচ্ছা, W3 ওয়েবসাইটের নাম কি? w3schools.com। অনেকগুলো ওয়েবসাইট আছে, কোড কোড পেনে কাজ করতে পারেন, বা হচ্ছে পিএইচপির জন্য স্যান্ডবক্স আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। এডিটর থাকলে আমি সরাসরি এডিটরে দেখাইতাম, এটা আরেকজনের পিসি, আমার পিসি না। আমার পিসি এডিটরে দেখানো যায়। সমস্যা নেই, আমার মূল উদ্দেশ্য যেটা ছিল আপনাদেরকে স্টেটমেন্টটা বুঝার। জি জি। আর কারো কোনো বিষয়, কোনো ভাই? কারো কোনো বিষয় না থাকলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ ভাইয়ের অনুমতি ক্রমে। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।